মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চন্দ্রা নাকি মিথিলা? ঘুম ভাঙতেই প্রায় লাফিয়ে উঠেছিল মিথিলার বুক। কি গভীর স্বপ্নের মধ্যেই না হারিয়ে গিয়েছিল সে। মিথিলার মনে হলো সেই সেদিন দেখা স্বপ্ন যেখানে শেষ হয়েছিল, কাল রাতের স্বপ্নটা যেন ঠিক সেখান থেকেই শুরু হলো। চন্দ্রা, জয়ানন্দ, প্রভা, এইসব নামই তার চেনা। চেনা এদের মধ্যেকার সম্পর্কগুলো। মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে বোকার মতো অপলক তাকিয়ে ভাবছিল মিথিলা। ঘুমের মধ্যে সে যেন একটা সিনেমা দেখছে। ভাবতে ভাবতে মালার উপর হাত পড়তেই চমকে ওঠে মিথিলা। স্বপ্নের মধ্যে জয়ানন্দ চন্দ্রাকে এই রকমই একটা তামার মালা উপহার দিয়েছিল না? সেটাতেও ছিল ঝিনুকের লকেট। তাহলে কি আজ মিথিলা যে মালাটা গলায় পড়েছে, এই মালাটা কালচক্রের কোনো এক অধ্যায়ে চন্দ্রা নামের এক কিশোরী মেয়ের গলাতে শোভা পেয়েছিল? স্বপ্নের গভীরে মহাসময়ের ওপার থেকে সেই মেয়েকেই দেখতে পাচ্ছে মিথিলা। মালাটা খুলে চোখের সামনে ধরল মিথিলা। এও কি সম্ভব? স্বপ্নে সে যে সময়টা দেখেছে সেটা নিদেন পক্ষে 300-400 বছর পুরনো তো হবেই। মনে মনে স্বপ্নের একটা গ্রাফ তৈরি করে মিথিলা। যতদূর সে দেখেছে তার উপর ভিত্তি করে চন্দ্রার একটা জীবনী সাজিয়ে নেয়। 14-15 বছরের কিশোরী, পাতুরিয়া গ্রামে বাড়ি, বাবার নাম বংশীদাস, মায়ের নাম সুলোচনা, বোনের নাম প্রভাবতী, কাকাতো বোন। যে ছেলেটাকে চন্দ্রা ভালোবাসে তার নাম জয়ানন্দ। পাতুয়ারি গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সে নদীর নাম ফুলেশ্বরী। বংশীদাস কবি, কি যেন একটা বই বংশীদাস লিখেছে, কি যেন বইটার নাম মনে এসেও। এমন সময় নীলিমা বাথরুম থেকে বেরোয়। সাবান জলের গন্ধে ভরে ওঠে ঘর। মিথিলার দিকে তাকিয়ে নীলিমা বলে, দাদা স্নান করে নে, অঞ্জনা দিয়ে এসেছিল একটু আগে, বাড়িতে ইলেকট্রিকের কী সব যেন কাজ করাবে, ট্যাঙ্কগুলো পরিষ্কার করবে, আর ট্যাঙ্কে একটু পরে জল থাকবে না, তাড়াতাড়ি যা। নীলিমার কথা কানে যেতেই আরও বেশি করে স্বপ্নের ভাবনা থেকে দূরে সরে যায় মিথিলার মন। না, আর সে ভাবতে পারবে না। একটা চাপা বিষণ্ণতা নিয়ে বিছানা ছাড়ে মিথিলা। ধীর পায়ে ব্রাশ আর পেস্ট নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। স্নান করে বেরিয়ে মিথিলা দেখল তমালিকাও এসে গেছে। বাথরুমে বসেই তমার গলা কানে এসেছিল ওর। একটা তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো মিথিলা। ভিজে চুল সারা পিঠ ছড়িয়ে আছে। তোয়ালের ঠিক উপরে গলার নিচের দিকে বিন্দু বিন্দু জল যেন অন্তিম আকুতি নিয়ে মিশে যেতে চাইছে মিথিলার বুকে। মিথিলার চুল থেকে পা অবধি একবার তাকিয়ে মুখ টিপে হেসে নীলিমা বলল, দিন দিন যা রূপ খুলছে তোর, শিলিগুড়ির ছেলেপিলেরা তো সব পাগল হয়ে যাবে রে। নীলিমার কথার উত্তরে মুচকি হেসে মাথা দুলিয়ে বারান্দায় কাপড় মেলতে চলে গেল মিথিলা। ঘরের ভিতরে তমা আর নীলিমা তখনও লাগাতার বকে যাচ্ছে। বেশ খানিকটা উঁচু গলায় তমা জিজ্ঞেস করল, হ্যাঁ রে মিথি, এই সত্যি করে বলতো, প্রেম প্রেম করছিস না তো? হ্যাঁ, দিন দিন চেহারা এমন খোলতাই হচ্ছে কেন তাহলে? বারান্দা থেকেই মিথিলা উত্তর দিল, কেন, প্রেমের সঙ্গে চেহারার কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে। আমায় ফাঁকি দিতে এসো না বাবু, এই খেলার আমি পুরনো প্লেয়ার। কাপড় মেলা শেষ হয়ে গিয়েছিল। হাসি হাসি মুখে ঘরে ঢুকল মিথিলা।
ওদের দিকে তাকিয়ে চতুর কণ্ঠে বলল, আমি প্রেম করলে তোরা ঠিক জানতে পারবি, লুকিয়ে চুরিয়ে কাজ আমি করি না। মিনিট 30 বাদে ব্রেকফাস্ট সেরে কলেজের পথে রওনা হলো 3 বন্ধু। সুতপা এখনো ফেরেনি। সেই যে বাড়ি গেল, একটিবার কলও করেনি সে। কাল সন্ধ্যায় মাসির চায়ের দোকানে বসে অশ্রুত একবার কল করেছিল সুতপাকে। ফোন তোলেনি সুতপা। এত বছরের মধ্যে এই প্রথমবার অশ্রুতর চোখে মুহূর্তের জন্য অজানা আশঙ্কার মেঘ দেখতে পেয়েছিল মিথিলা। আজ আকাশ যথেষ্ট মেঘলা। সূর্যের নামগন্ধও খুঁজে পাওয়া যাচ্ছে না পূব আকাশে। টোটোয় চেপে মিথিলা খানিক নিজের মনেই বলল, আজ বৃষ্টি হতে পারে। নীলিমা বলল, হলো যেন বিকেলের পর হয়, কলেজ থেকে ফিরে একটা জমিয়ে ঘুম দিতে পারবো। এই ভালো কথা, তোদের না আজকে বাজার যাওয়া? সুতপা তো এলো না, একা পারবি? বাজারের কথা শুনে মিথিলার চেহারায় বাইরের আকাশ থেকে এক পশলা মেঘ এসে জমা হলো। না, কোনো উপায় নেই, বাজারে তাকে যেতেই হবে। মিথিলা বলল, তুই যাবি আমার সঙ্গে? নীলিমা ফিচেল হাসল। অত সহজে চিঁড়ে ভিজবে না বাপু, আমায় নিয়ে গেলে বকরা দিতে হবে। কিসের বকরা? নেকা ষষ্ঠী একটা, বাজার শেষে যে টাকা বাঁচবে তার বকরা। বেশ, তাহলে বার্গেন তুই করবি, আমার দ্বারা বাপু এসব বার্গেন টার্গেন হয় না। ওকে, ডান 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 ডান। একটা এস্টিমেট দিস, সেখান থেকে যতটা কমাতে পারবো ততটা আমার। নীলিমা বাজার নিয়ে তর্কে এতটাই মশগুল হয়ে পড়েছিল যে খেয়ালই করল না মিথিলার মুখ ক্রমে কেমন উদাস হয়ে উঠছে। বহু কষ্টে নিজেকে সামলাচ্ছে মিথিলা। প্রতিদিন একটা না একটা বাধা এসে হাজির হচ্ছে ওর আর প্রশান্তর মাঝে। আজ যেভাবেই হোক দেখা সে করবেই, দরকার হয় এটাই করবে সে। ভাবতে ভাবতে ছায়া কেটে গিয়ে আবার উজ্জ্বল হয়ে ওঠে মিথিলার মুখ। প্ল্যানটা নেহাত মন্দ নয়। মনে মনে হাসল মিথিলা। কলেজ থেকে ফিরে দ্রুত পায়ে জামা কাপড় বদলে বাজারে যাওয়ার জন্য রেডি হলো 2 বন্ধু। মিথিলা যেন একটু বেশিই ব্যস্ত। হরিণের মতো লাফিয়ে নিচে নামল সে। অন্যদিন হলে মাসির দোকানে 1 কাপ চা খেয়ে তারপর এগোতো মিথিলা, কিন্তু আজ চা খাওয়ার সময় নেই। ঘড়িতে 4:45 বাজে। 6:30টার মধ্যে ওকে মেসে ফিরতেই হবে। প্রথমেই ওরা গেল পল্টুর মুদির দোকানে। চেনা দোকান, প্রতি মাসের শুরুতে এই দোকান থেকেই বাজার করা হয়। তার অবশ্য একটা কারণও আছে। পল্টু বয়সে কচি, মেরে কেটে বছর 20 হবে। সব জিনিসেই ও বেশি ডিসকাউন্ট দেয় মেয়েদের। পল্টুকে জিনিসের লিস্ট ধরিয়ে ওরা চলল কাঁচা বাজারের দিকে। পুরো মাসের জিনিস কাঁচা বাজার থেকে সব একসাথে যদিও কেনা যাবে না, তবে কিছু জিনিস অন্তত সপ্তাহের জন্য কেনা যায়। আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এইসব। মিথিলা যখন কাঁচা বাজার সারছিল, নীলিমা চট করে একবার মাছ বাজার থেকে ঘুরে এসে বলল, এই আজ রাতের কি মেনু রে? কেন, প্রত্যেক মাসের প্রথম রাতে যেটা হয়, চিকেন। এই শোন না, বলছি একটা কাজ কর না, চিকেন ছাড়। বেশ ভালো ট্যাংরা উঠেছে দেখলাম, বুঝলি? সাইজ যা তা তো মনে হচ্ছে ডিম ভর্তি। কতদিন এরকম ট্যাংরা খাই না রে। এই নিয়ে চল, নিয়ে চল। মাসিকে বলবো স্রেফ জিরে ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পাতলা ঝোল করতে। ট্যাংরা কিনলে কিন্তু আর টাকা বাঁচানো যাবে না। আরে ঠিক আছে, টাকা বাঁচি তো সেই বিরিয়ানিই খেতাম, ওর চেয়ে ট্যাংরা ঢের ভালো। চল 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 আমার সঙ্গে, ওই দেখাচ্ছি তোকে, ওই দিকটায়। মাছ বাজারের একটা অদ্ভুত গন্ধ আছে। বরফ, কাঁচা রক্ত, মাছ মাখা জলের গন্ধ। তবে মাংসের বাজারের মতো বোটকা গন্ধ মোটেই নয়। কারণ মাংসের বাজারে একই ধরনের, অবশ্য মাংস মানে কেবল মুরগি, 3-4টে পাঁঠার দোকানও যদিও আছে, সেটা বাজারে ঢোকার মুখেই। তাই প্রত্যেকটা দোকান থেকে কেবল
মুরগির গায়ের গন্ধই আসে। সব দোকানের একই গন্ধ মিলে সেটা বহুগুণ বেড়ে যায়। কিন্তু মাছের বাজারে তো আর এক ধরনের মাছ পাওয়া যায় না, আর প্রতিটা মাছের গন্ধও আলাদা। রুই মাছের যে গন্ধ, কাতলার সে গন্ধ নয়। পাঙ্গাসের ঘ্রাণ যেমন তৈলাক্ত, তেলাপিয়ার ঘ্রাণ আবার খানিকটা ঘেঁষো। যদিও সবাই এই গন্ধ সহ্য করতে পারে না। সুতপা, মিথিলা এই দলে। ওরা বেশিক্ষণ মাছ হোক বা মাংস কোনো কাঁচা গন্ধই সহ্য করতে পারে না। নীলিমা আবার ঠিক ওদের বিপরীত। মাছের বাজারে ঢুকে মিথিলাকে নাকে রুমাল চাপা দিতে দেখে নীলিমা বলল, ছ্যা, তুই বাঙাল নামের কলঙ্ক। বাঙাল হওয়ার সঙ্গে কাঁচা মাছের গন্ধ সহ্য করার কোনো সম্পর্ক নেই। আলবাত আছে, মাছ আর বাঙাল একে অপরের পরিপূরক। অনেকটা জ্যৈষ্ঠের দুপুর আর বারান্দায় শীতলপাটি বিছিয়ে ঘুমের মতো, কিংবা ধর রামুদার ফুচকা আর ফতেমাদির ঘুগনির মতো। যে বাঙাল মাছের গন্ধে নাক ছিটকোয়, তার বাঙালত্ব নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ছাড়, তোকে এখন আর নীতি পুলিশে দেখাতে হবে না। কোথায় তোর ট্যাংরা, কই দেখা। বাজারের ৩ নম্বর গলির দোকানে ওকে নিয়ে গেল নীলিমা। না, মেয়েটা নেহাত মিথ্যে কিছুই বলেনি। বেশ বড় সড়ই ট্যাংরা, প্রায় ১ বিঘতের মতো। মাছ দেখেই পছন্দ হয়ে গেল মিথিলার। এমনিতেই মেসবাড়িতে মাছ মানে সেই ঘুরে ফিরে রুই। আর এখন যে সমস্ত রুই কাতলা বাজারে ওঠে, তার প্রায় সবই আসে অন্ধ্রপ্রদেশ থেকে। দেশি লোকাল পুকুর, নদীর রুই কাতলা খুবই কম পাওয়া যায় এখানে। স্বাদের সেই অথেন্টিসিটি এইসব মাছে নেই। নেহাত অন্য মাছের চেয়ে দাম কম, আর রুই মাছ খাওয়াতে কারোর আপত্তি থাকে না। তাই ওই মাছটাই মেসে যায়। মেসে ওরা ১৫ জন মানুষ। গুনে গুনে ১৫টা ডিমওয়ালা ট্যাংরা যখন ওজন করে কাটতে বলল নীলিমা, দোকানি একটু কাঁইকুঁই করছিল। না কেটে 15টা ডিমওয়ালা মাছ কেমনে বেচে দেবো বলো দেখি রে? হ্যাঁ, একটা দুটো তো। দোকানির কথা মাঝপথে থামিয়ে নীলিমা বলল, ওসব টেকনিক অন্য কোথাও। পেট চাপলেই ডিম বোঝা যায়। ইলিশের ডিম টের পেয়ে যাও তোমরা, আর ট্যাংরার ডিম পাবে না কেন? হ্যাঁ, মাথার ভিতরটা ভালো করে পরিষ্কার করে কেটে দিও, ওই যে ওই দিকটা। হ্যাঁ, মাছ কিনে বেরিয়ে কাঁচা বাজারের ব্যাগ নিয়ে ওরা চলল পল্টুর দোকানে। এতক্ষণে পল্টু সব জিনিস ঠিক জোগাড় করে ব্যাগে ভরে রেখেছে। ওরা হলো পল্টুর যাকে বলে ফার্স্ট প্রায়োরিটির কাস্টমার। চটজলদি একবার হাতঘড়িটা দেখল মিথিলা, ৬টা বেজে গেছে। যখন ওরা কাঁচা বাজার করছিল তখন ২বার কল করেছিল প্রশান্ত। মিথিলা কল তোলেনি, সাইলেন্ট করে রেখেছে ফোনটা। পল্টুর দোকান থেকে সব জিনিসপত্র বুঝে নিয়ে একটা টোটোতে চেপে বসল ওরা। মেসে ফিরতে ১৫ মিনিট লাগবে। এক পশলা কচি ঘাসের মতো আনন্দ দোলা দিয়ে গেল মিথিলার মনে। আজ দেখা হচ্ছে। মেসে ফিরে দ্রুত হাতে বাজারের ব্যাগগুলো রান্নাঘরে পৌঁছে দিয়ে নীলিমাকে ডেকে মিথিলা বলল, হলও তাই। নীলিমা ঘাড় নেড়ে এক গাল হেসে বলল, ওকে, নো চাপ, তুই যা। চটজলদি ঘরে ফিরে মালাটা পরে আবার বেরিয়ে পড়ল মিথিলা। মেস ছেড়ে যেই ও রাস্তায় নামল, মিথিলা টের পেল ওর বুক ঢিপ ঢিপ করছে। এতক্ষণ অন্য কাজে ব্যস্ত থাকায় উত্তেজনাটা টের পাচ্ছিল না, এইবার পেল। প্রথমবার একটা অচেনা ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছে। ফাজিল ছেলেটা আবার তার নাম দিয়েছে বউ কথা কও। একটা আলতো হাওয়ার শিহরণ সেঁধিয়ে গেল মিথিলার বুকে। এতদিনে মিথিলা বুঝে গেছে প্রশান্তর সঙ্গে ওর দেখা হওয়াটা নেহাত খুনসুটিতে থেমে থাকবে না। একটা দারুণ ঝড় যে অদূর ভবিষ্যতে মিথিলার জীবনে আছড়ে পড়তে চলেছে, সে আভাস মিথিলা পেয়েছে। মাসির দোকান পেরিয়ে প্রশান্তকে কল করল মিথিলা। কল রিসিভ করে প্রশান্ত বলল, আজকেও দেখা হবে না,
তাই তো? মিথিলা জিজ্ঞেস করলো, কোথায় আছো? লাল দিঘিতে বসেছিলাম, এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে হবে না, রাজবাড়ি রেস্টুরেন্টের সামনে এসো, আমি আসছি। রাজবাড়ি? লাল দিঘিতে কি সমস্যা? কোনো সমস্যা নেই, এখানেই এসো। সন্ধে ঘিরে ধরেছে শিলিগুড়ির অলিগলি। দূরের কোনো এক মসজিদ থেকে ভেসে আসছে মকবিরের আজান। শিলিগুড়ি মফস্বল নয়, এখন একে শহর বলা যায়। বছর 10 আগে যখন প্রথম বহুতল ফ্ল্যাট উঠেছিল নতুন বাজার এলাকায়, তখন রাত বাড়লে দূর দূরান্ত থেকে ভেসে আসতো শিয়ালের ডাক। এখন আর আসে না। এখন শহরের আনাচে কানাচে ফ্ল্যাট বাড়ি, শপিং মলও তৈরি হচ্ছে একটা। রাজবাড়ি রেস্টুরেন্টের সামনের রাস্তাটা এখন ভিড়ে ঠাসা। টোটো থেকে নেমে রেস্টুরেন্টের গেটের পাশে দাঁড়ালো মিথিলা। ওই যে প্রশান্ত হেঁটে আসছে ফুটপাতের ভিড় ঠেলে। ওকে দেখতে পেয়েছে প্রশান্ত। মুখের হাসিতে দীর্ঘ অপেক্ষা সমাপ্তির ইঙ্গিত। হঠাৎ মেঘ গর্জে উঠল দক্ষিণ আকাশে। সারাদিন ধরে মেঘলা আকাশ বুঝি অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য। এইবার অকাতরে বৃষ্টি হয়ে ঝরে পড়বে সে। ঝরে পড়বে মিথিলা আর প্রশান্তর সারা গায়ে। খুব অপেক্ষা করালাম বুঝি? প্রশান্ত সামনে এসে দাঁড়াতেই প্রশ্ন করল মিথিলা। প্রশান্ত হাসি মুখে ঘাড় নাড়ল। না না, এ আর এমন কি অপেক্ষা, এর চেয়ে ঢের বেশি অপেক্ষা আমি করেছি। বাবা, কবিতা টবিতা লেখো নাকি? না, চেষ্টা করেছিলাম, এক সময় হয়নি। এতদূর বলে হঠাৎ কথা থামিয়ে গাঢ় চোখে মিথিলার গলার দিকে তাকালো প্রশান্ত। তারপর বলল, মালাটা দারুণ তো, দেখে তো মনে হচ্ছে বহু যুগ পুরনো। কার, তোমার মায়ের? না, মায়ের নয়, মেলা থেকে কিনেছিলাম। চন্দ্রাবতী নামের কোনো এক মেয়ের। চন্দ্রাবতী? কে চন্দ্রাবতী? কোনো রাজকুমারী টুমারি ছিল নাকি? তোমায় কে বললো? দোকানদার? আমায় কেউ বলেনি, এমনি বললাম। চা খাবে? আকাশের দিকে তাকিয়ে প্রশান্ত বলল, মনে হচ্ছে বৃষ্টি হবে, বুঝলে, ভিজলে সমস্যা নেই তো? মিথিলা ঘাড় নাড়ল। চলো তাহলে চা খাই, ওখানে আফজাল চাচার টং দারুণ চা বানায় আফজাল চাচা। খানিকটা ইচ্ছে করেই চন্দ্রাবতীর নামটা বলেছিল মিথিলা। সে ভেবেছিল সবটাই খুলে বলবে প্রশান্তকে, কিন্তু ঠিক তখনই নীলিমার সাবধানবাণী মনে পড়ে যায় ওর। যদিও প্রশান্ত দৃষ্টি একেবারের জন্য অসতর্ক হয়নি, তবু শেষ পর্যন্ত মিথিলার মনে হলো প্রথম দেখাতেই সব অকপটে না বলাও ভালো। ওরা চা খেয়ে রাস্তায় নামতেই বৃষ্টি শুরু হলো, ঝিরঝিরে বৃষ্টি। এই বৃষ্টিতে শরীর ভেজে না, কেবল শীতল হয়ে যায়। তখন নিজেকে গরম করার জন্য ইচ্ছে হয় খুব পরিচিত কোনো মানুষকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরতে। হাঁটতে হাঁটতে মিথিলা জিজ্ঞেস করল, কবে ফিরছো তুমি? দেখি, আগে তো ভেবেছিলাম কাল ফিরবো, এখন অন্য কথা ভাবছি। এই সপ্তাহটা থেকেই যাই। এমা, কেন? ক্লাস মিস যাবে তো? সে যাক, একটা দুটো ক্লাস মিস গেলে কি হবে। রাজবাড়ি পর্যন্ত হেঁটে এসে থামল দুজন। একটা টোটো ডেকে মিথিলা উঠে পড়ল তাতে। প্রশান্তকে বলল, কাল যখন যাচ্ছই না, লাল দিঘিতে এসো। সে তো আমি রোজই আসি, তুমিই ধোকা দাও। কাল আসবো। শুনলেই তো কেমন একের পর এক উদ্ভট কাজ বেঁধে গেল এই দুদিনে। তবু তো আজ এলাম। আমি কিন্তু কথা রেখেছি, হ্যাঁ? আচ্ছা, আসি। দেরি হলে 1000 একটা কৈফিয়ত দিতে হবে নীলিমাকে। ও যা চালাক মেয়ে, ঠিক টের পেয়ে যাবে তখন। ফেরার পথে জোর বৃষ্টি শুরু হলো। চারপাশ খোলা টোটো। বেশ খানিকটা ভিজে গেল মিথিলা। ঘরে ঢুকে পোশাক বদলে একটা চুড়িদার পরে নীলিমার ঘরের দিকে পা বাড়ালো। ও ঘরে নীলিমা পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিচে রান্নাঘরে একবার ঢু মারল মিথিলা। এই মাসটায় ওকে এইসব একটু খেয়াল রাখতে হবে। মাসির রান্না হয়ে গেছে,
পাকা মাছের ঘ্রাণে ম ম করছে ডাইনিং। থালা বাসন মেজে টেবিলে রেখে মাসি বলল, রান্না হয়ে গেছে, আমি চললাম, সব দেখে গেলাম। বৃষ্টি হচ্ছে তো, যাবে কিভাবে? আরে চিন্তা করো না, ও আমি চলে যাবো। এমন সময় অশ্রুত কল করল মিথিলাকে। ততক্ষণে বৃষ্টির বেগ তুঙ্গে। ও বলল, মাসি চায়ের দোকানে আয় না একটু। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তো, ছাতা নিয়ে আয়। মিথিলা আর কথা বাড়াল না। অশ্রুতর কণ্ঠে কেমন এক বৈরাগ্য ভিড় করে এসেছে। কিছু একটা হয়তো ঘটেছে, নয়তো এমনভাবে অনুরোধ করে না অশ্রুত। দোকানে গিয়ে মিথিলা দেখল ভিজে জবুথবু হয়ে গেছে অশ্রুতর সারা গা। ও জিজ্ঞেস করল, কি রে, কোথায় গেছিলি? এমন কাক ভেজা ভিজেছিস কেন? ওর কথার উত্তর না দিয়ে বেঞ্চির ওপর রাখা চায়ের কাপে বেশ বড় একটা চুমুক দিল অশ্রুত। মিথিলা আবার জিজ্ঞেস করল। অশ্রুতর বাড়িতে কিছু হলে ও নিজেই জানতে পারত। ওর বাড়ি থেকেই কল আসতো তাহলে। ইতিমধ্যে ঘুম সেরে হাই তুলতে তুলতে নীলিমাও এসে জুটেছে মাসির দোকানে। অশ্রুতর মুখের দিকে তাকিয়ে মিথিলার মতো একই প্রশ্ন করল নীলিমা। কি রে শ্রুত, কি হয়েছে? অশ্রুতর মুখ থমথমে, যেন আজ সারাদিনের মেঘ এসে ওর মুখে জমা হয়েছে। কি রে, আরে কিছু তো বল। এই, অশ্রুত ফ্যাল ফ্যাল চোখে তাকালো দুই বান্ধবীর দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুতপার বিয়ে ঠিক হয়ে গেছে। নীলিমার বেশ কিছুটা সময় লাগলো পুরো ব্যাপারটা হজম করতে। অশ্রুত আর সুতপার সম্পর্কের কথা সে কিছুই জানত না। সে প্রথমে ভেবেছিল বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, তাই অশ্রুতর মন খারাপ। কিন্তু যখন অশ্রুত মিথিলাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করলো, তখন প্রথম খটকা লাগলো নীলিমার। মিথিলার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে। তারপর ইশারায় জিজ্ঞেস করলো মিথিলাকে, কি ব্যাপার? মিথিলা দেখল এখন লুকিয়ে কোনো লাভ নেই। তখন সে পুরোটা খুলে বলল। সব শুনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল নীলিমা। তারপর ধীর গলায় অশ্রুতর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করল, ওর বাড়িতে জানে? কান্না জড়ানো কণ্ঠে ঘাড় নাড়ালো অশ্রুত। না, একবার বলে দেখলে হয় না? বুঝবে না রে ওর বাড়ির লোক, উল্টে আরো বেশি প্রেশার দেবে ওর। শুনেছি ওর হবু বর সরকারি চাকরি করে, একই কাস্ট। আমার কথা কি কেউ শুনবে? উল্টে জানাজানি হলে আমার বাড়িতেও ঝামেলা হবে। তাই বলে তোরা এভাবে হাল ছেড়ে দিবি? কান্না মুছে উঠে বসল অশ্রুত। মলিন হেসে বলল, আমরা দুজনেই জানতাম এমন একটা দিন আসবে। অনেকদিন ধরে ওর বাড়িতে বিয়ের কথা চলছিল, ওদের কেউ জানায়নি। গত বর্ষায় ওর বাবা প্যারালাইজড হয়ে যাওয়ার পর ওর দাদা উঠে পড়ে লেগেছে বোনের বিয়ে দেওয়ার জন্য। বাবা বেঁচে থাকতে থাকতে মেয়ের একটা সুখী সংসার দেখে যেতে চান। মেসে কবে আসবে সুতপা? পরশু এনগেজমেন্ট, তারপর আসবে। ওই জিনিসপত্র নিয়ে যেতে। ছেলে কলকাতায় চাকরি করে, বিয়ের পর ওখানেই পড়াশোনা করবে সুতপা। ওর মাই ফোন করেছিল আমাকে, আমাদের সবাইকে ইনভাইট করেছে এনগেজমেন্টে যাওয়ার জন্য। যাবি তুই? হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবেই। আমরা চারজন ছাড়া ওর তো আর কোনো বন্ধু নেই। না গেলে তো খুব খারাপ দেখায় বল। কথাটা শেষ করে আবার ডুকরে কেঁদে উঠল অশ্রুত। নীলিমা আর মিথিলা বোবা দৃষ্টি ফেলে চুপচাপ বসে রইল অশ্রুতর কাঁধে হাত রেখে। ট্যাংরার ঝোল আর সে রাতে দুই বন্ধুর মুখে রুচল না। মেসের বাকি মেয়েরা যদিও খুব তৃপ্তি করে খেল। খাওয়ার শেষে
মেস ম্যানেজার মিথিলা জিন্দাবাদ। আরে সেরা সেরা গুরু, তুমি গুরু সেরা। এই মেস ম্যানেজার মিথিলা জিন্দাবাদ 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 ইত্যাদি সব স্লোগানও দিল হাসাহাসি করতে করতে। সুতপার মাই তমালিকাকে ফোন করেছিল এনগেজমেন্টে যাওয়ার জন্য। ওকেও তখন শ্রুত আর সুতপার ব্যাপারে সবটা খুলে বলতে হলো। সেই রাতে 3 বন্ধু অনেকক্ষণ সলা পরামর্শ করল কোনোভাবে যদি বিয়েটা আটকানো যায়। সুতপাকে একবার ফোনও করল মিথিলা। ঠান্ডা গলায় মিনিট খানেক কথা বলে ফোন কেটে দিয়েছে সুতপা। এমনিতেই সুতপার কোনো বহিঃপ্রকাশ নেই, বুক ফেটে গেলেও মুখ ফোটে না। মিথিলা জিজ্ঞেস করেছিল, তোর কি কোনো উপায় নেই ভাই? সুতপা বলেছিল, না নেই। আচ্ছা আমি রাখি, পরশুদিন আসিস তোরা। তমালিকা বলল, একটা কাজ করলে হয় না? কাল আমরা যাই, গিয়ে ওদের বাড়ির লোকজনকে এভাবে বোঝাই যে অনার্সটা শেষ করা না পর্যন্ত বিয়েটা থাক, তারপর না হয়। মিথিলা বলল, শ্রুত যা বললো তাতে মনে হয় ওর দাদা শুনবে না। অ্যাকচুয়ালি বাবা থাকতে থাকতেই ভগ্নী দায় থেকে উদ্ধার পেতে চাইছে ওর দাদা। চূড়ান্ত বাজে লোক। সুতপা আমায় বলল তো, ওর দাদা ছোটবেলা থেকে ওকে সহ্য করতে পারে না। সম্পত্তির ভাগ দিতে হবে বোনকে, এই চিন্তা সবসময় ওকে কুড়ে খায়। আর তবু দাদা না বুঝুক, মা বাবা তো বুঝবে। বুঝবে না, ওর মা তো আরোই বুঝবে না। উনি ছেলের পক্ষে, উল্টে ভাববে আমরা কান ভাঙানি দিতে চাইছি। ওর বাবা একমাত্র বুঝতো, কিন্তু কাকু বুঝলেই বাকি। করতে তো আর কিছু পারবেন না। এখন সংসারের সব ক্ষমতা ওর দাদার হাতে। নীলিমা বলল, সুতপা বাড়ি থেকে চলে আসে যদি, মানে পুরোপুরি আমরা যা টাকা পয়সা পাই বাড়ি থেকে সেটা দিয়ে আপাতত ওকে হেল্প করতাম, তারপর কিছু একটা দেখা যাবে। তমালিকা মৃদু হেসে বলল, হয় না রে নীলু, কোনো নিশ্চয়তা না পেলে এতটা সহজে সব ছেড়ে আসা যায় না। মিথিলার এক মুহূর্তের জন্য মায়ের কথাটা মনে পড়ল। ওর মা যখন সংসার ছেড়ে বেরিয়ে এসেছিল তখন কোন নিশ্চয়তা ছিল তার কাছে? অনেক রাত পর্যন্ত 3 বন্ধু এ কথা সে কথা বলে তারপর যখন ঘুমোতে গেল ততক্ষণে পূব আকাশে শেষ রাতের বিষণ্ণ সাদা আলো ফুটে উঠেছে। একটু পরেই ওই সাদা আলো চিরে ধীরে ধীরে আকাশে রাঙাটে রং ধরবে, তারপর সূর্য উঠবে, নতুন সকালের সূর্য। সে রাতে আর মালা পরার কথা মনে ছিল না মিথিলার। বাস্তব জীবনের উঠোনে দাঁড়িয়ে থাকা ঘূর্ণিঝড় সম বিপর্যয় ওকে স্বপ্নের সুন্দর জগতের কথা একরকম ভুলিয়েই দিয়েছিল। পরদিন আর কলেজে যাওয়া হলো না কারো। অত দেরিতে ঘুমিয়ে কারোরই সময় মতো ঘুম ভাঙল না। সারাদিন ওদের মেসেই কাটল। সবারই মনে হচ্ছিল ওদের ভিতরের শক্তিস্থলে কে যেন দারুণ এক আঘাত করেছে। ইচ্ছের বিরুদ্ধে বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে এ এক কষ্ট, তার উপর বন্ধুর প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে এ আর এক কষ্ট। এই 2 কষ্ট 19-20 এই 3 তরুণীর হৃদয় যেন ফালা ফালা করে ছিঁড়ে ফেলছে। বিকেল করে প্রশান্তর কল এলো। ওরা 3 জনেই তখন ঘুমে। কলের শব্দে ঘুম ভেঙেছিল মিথিলার। ও প্রথমে ভেবেছিল কাটিয়ে দেবে আজ, কিন্তু পরে মনে পড়ল কাল প্রশান্ত শিলিগুড়ি থাকছে না। তাছাড়া ছেলেটা ওর সঙ্গে দেখা করবে বলেই আলিপুরদুয়ার ফিরে যায়নি। তখন আর ওকে কাটাতে ইচ্ছে হলো না। নীলিমারা তখন ঘুমোচ্ছে। ওদেরকে না জাগিয়েই নিঃশব্দে তৈরি হয়ে বেরিয়ে পড়ল মিথিলা। লালদিঘির পাড়ে বসেছিল প্রশান্ত। টোটো থেকে নেমে ধীর পায়ে কোনরূপ শব্দ না করে মিথিলা গিয়ে ওর পাশে বসে পড়ল। মিথিলার এমন অসম্ভব নীরবতা দেখে একটু অবাকই হলো প্রশান্ত। কিছু হয়েছে মিথিলা? সুতপার কথা বলেছি তোমাকে? হ্যাঁ বলেছিলে। কিছু হয়েছে নাকি ওর?
হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে। জানো, শ্রুত আর ওরা দুজনে দুজনকে ভালোবাসে। কাল রাত থেকে শ্রুত কাঁদছে, আমরা কি করবো বুঝতে পারছি না। বিয়েটা আটকানোর আর কোনো উপায় নেই। না, ওদের ব্যাপারে যদি বাড়িতে জানিয়ে বিয়ে আটকাতে যাই, তাহলে বুঝতেই পারছো আরো বড় সমস্যা তৈরি হবে। না না, জানাতে বলছি না, না জানিয়ে অন্যভাবে। ছেলের সঙ্গে তোমার আলাপ আছে? না, চিনিও না, কলকাতায় চাকরি করে শুনেছি। কি নাম, ফেসবুকে আছে? না, ফেসবুক খুঁজলাম, মুখ তো চিনি না, কিভাবে বুঝবো বলো? শ্রুত খুব কাঁদছে জানো। আমি ছাড়া এতদিন কেউ ওদের সম্পর্কের কথা জানতো না। প্রশান্ত জিজ্ঞেস করলো, কবে বিয়ে? মিথিলা বলল, বিয়ে কবে তা জানি না, কাল এনগেজমেন্ট। আমাদের সবাইকে যেতে বলেছে। চা খাবে? নীরবে ঘাড় নাড়ল মিথিলা। সেদিন সন্ধ্যা উতরে দিয়ে মেসে ফিরল মিথিলা। প্রশান্তই এগিয়ে দিতে এসেছিল ওকে মেস পর্যন্ত। টোটোতে আসতে আসতে কখন যেন দুজনের হাত পরস্পরকে আঁকড়ে ধরেছিল। তা হয়তো কেউই টের পায়নি, কিংবা টের পেলেও প্রকাশ্যে কেউ স্বীকার করেনি। শুধু একটা আনকোরা মধুর অনুভূতি মিথিলার শরীরের রন্ধ্রে রন্ধ্রে গোধূলি আবির ছড়িয়ে দিচ্ছিল উন্মাদ নৃত্য করতে করতে। ওর 20 বছরের জীবনে এই প্রথম কোনো পুরুষ ওকে স্পর্শ করল। যে স্পর্শ হারিয়ে যাওয়ার যন্ত্রণায় এখন মেসের ঘরে কুঁকড়ে যাচ্ছে শ্রুত। নিজের বাড়িতে বসে গুমরে কাঁদছে সুতপা। সারা রাস্তা একটা কথাও বলেনি মিথিলা। আধবোজা চোখে কেবল অনুভব করার চেষ্টা করেছে স্পর্শের মাধুর্য। প্রশান্ত ওকে কথা বলার জন্য জোর করেনি। হয়তো তার মনেও এমনই উথাল পাথাল ঝড় চলছিল তখন, কিংবা হয়তো বইছিল অন্য কোনো অনুভূতির বাতাস। কে জানে। মানব মন বড় অদ্ভুত। যদি একে প্রকাশ্যে বের করা যেত, একজনের মন অন্যজন দেখতে পারত, বুঝতে পারত মনের চলন, তাহলে হয়তো পৃথিবীতে মানুষ নামে কোনো প্রাণীর আর অস্তিত্ব থাকত না। বহুকাল আগেই চিরতরে বিলুপ্ত হয়ে যেত। যে কোনো অনুভূতির একটা মাধুর্য হলো ওরা স্থির নয়, নিশ্চল নয়। এ কথা সত্য, দুঃখের দিন দীর্ঘ হয়, সময় ধীরে চলে, কিন্তু একেবারে থেমে যায় না। জীবন ঠিকই এগিয়ে চলে নিত্য নতুন অভিজ্ঞতার দিকে। সুতপার বিয়ে ওরা আটকাতে পারেনি। 3 মাস হয়ে গেছে শিলিগুড়ির পাড় চুকিয়ে সুতপা পুরোপুরি পাড়ি দিয়েছে কলকাতায়। সুতপার স্বামী প্রান্তিকের পৈতৃক বাড়ি জলপাইগুড়ি হলেও চাকরি সূত্রে সে কলকাতায় থাকে। কলেজ স্ট্রিটের কাছে ফ্ল্যাট। একটা সরকারি কলেজে পড়ায় প্রান্তিক। পাত্রের ব্যাপারে মেয়ের বাড়ির সবাই দারুণ খুশি। বলিষ্ঠ চেহারা, মোটা বেতনের চাকরি, কলকাতায় ফ্ল্যাট, আর কি চাই। তার উপর বিয়ের পর বউ নিয়ে যাওয়ার সময় পাত্র বারবার আশ্বাস দিয়েছে সুতপার পড়াশোনা বন্ধ হবে না। সামনের বছরই সুতপাকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেবে প্রান্তিক। বিয়ের আগে আর শ্রুতর সঙ্গে দেখা হয়নি সুতপার। একদিনই মাত্র মেসে এসেছিল সুতপা নিজের জিনিসপত্র নিয়ে যেতে। সঙ্গে ওর দাদাও ছিল। কোনো এক অজানা কারণে শ্রুতকে সেদিন শিলিগুড়িতে পাওয়া যায়নি। সকাল হতে না হতেই কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল সন্ধে উতরে দিয়ে। সুতপার বিয়েতেও শ্রুত যায়নি, মিথিলার আগে ছিল। বিয়ের অনুষ্ঠানাদি চুকে যাওয়ার পর সবার অলক্ষ্যে মিথিলাকে ডেকে একটা চিঠি ধরিয়ে দিয়েছিল সুতপা। কান্না জড়ানো কণ্ঠে বলেছিল, শ্রুতকে বলিস ওই আমার প্রথম এবং শেষ প্রেম। ওর দিকে খেয়াল রাখিস তোরা, যতদিন সঙ্গে আছিস।
ওই একবারই কেঁদেছিল সুতপা। বিদায় বেলায় যখন মেয়েরা হাউ হাউ করে কাঁদে, যেতে যেতে বারবার ফিরে তাকায় ফেলে আসা বাড়িটার দিকে, সুতপা তখন ছিল পাথরের মতো শক্ত। ফিরে তাকানো তো দূর, এমন দৃঢ় পায়ে গাড়ির দিকে হেঁটে যাচ্ছিল যেন সে এক সব হারানো পথিক। পৃথিবীর কাছে আর কোনো চাওয়া নেই, পাওয়া নেই, নেই কোনো অভিযোগ অনুযোগ। সে যেন এই বাড়ির বাসিন্দা ছিলই না কোনোদিন। সুতপার বিয়ের পর সপ্তাহ দেড়েক নির্জীব গাছের মতো মেসের খাটে শুয়ে শুয়েই দিন কাটিয়েছিল অশ্রুত। ওই কদিন কোথাও যায়নি সে, না কলেজ, না মাসির দোকানে চা, না অন্য কোথাও। মিথিলাদের সঙ্গেও দেখা করেনি। তারপর এক বুধবার বিকেলে হঠাৎ বিছানা ছেড়ে উঠে গা ঝাড়া দিয়ে মিথিলাদের ফোন করে বলল, একটু চক্কর কাটতে যাব, তোরা যাবি? সুতপা চলে যাওয়ার পর তমালিকা ওদের মেস ছেড়ে মিথিলাদের মেসে চলে এসেছিল। সুতপার খাটেই ও এখন ঘুমায়। বিচ্ছেদ যে শুধু অশ্রুত আর সুতপার হয়েছে তা নয়, তমালিকাও দাঁড়িয়ে আছে বিচ্ছেদের দ্বার প্রান্তে। হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে পিএইচডিতে চান্স পেয়েছে চন্দন। মাসখানেক পর ও হায়দ্রাবাদে চলে যাবে। তমালিকাও অনেক ভেবে চিনতে দেখেছে এই বয়সে লং ডিস্টেন্স রিলেশনশিপ মানায় না। 19 থেকে 25 এই 6টা বছর মানুষের জীবনের সবচেয়ে মধুরতম সময়। প্রেমিক অত দূরে থাকবে, কালে ভদ্রে দেখা হবে, এই বয়সে এমন প্রেম করা উচিত নয়। তমালিকাই তাই প্রস্তাবটা দিয়েছিল চন্দনকে। চন্দনও খুব একটা প্রতিবাদ করেনি তমালিকার প্রস্তাবে। হয়তো ওর মনেও এরকম কোনো ভাবনায় ঘোরাফেরা করছিল। দুজনের সম্মতিতেই তাই মাসখানেক হলো আলাদা হয়ে গেছে ওরা। দুই বিচ্ছেদের করুণ সুরের মাঝে কেবল মিথিলার প্রেমটা এক পশলা শিউলি ফুলের ঘ্রাণের মতো টিকে আছে। অবশ্য এখনো মিথিলার বন্ধুরা কেউ জানে না ওর প্রেমের ব্যাপারে। আজ বলবো কাল বলবো করে আর বলা হয়ে ওঠেনি। ওরা জানে প্রশান্ত মিথিলার বন্ধু। নীলিমা একবার অবশ্য জিজ্ঞেস করেছিল, কেমন বন্ধুরে তোর? মিথিলা হেসে টিপ্পুনি কেটে বলেছিল, তোর যেমন বন্ধু আছে সেরকম। ইদানিং প্রত্যেক শুক্রবার শিলিগুড়ি ফেরে প্রশান্ত। দুদিন ওরা দুজন পাখির মতো উড়ে বেড়ায় শহরের অলিগলি। তারপর রোববার আবার আলিপুরদুয়ার ফিরে যায় প্রশান্ত। বাকি দুই বান্ধবীর মতো মিথিলার জীবনে বিচ্ছেদ যদিও আসেনি, কিন্তু এসেছে অন্য এক বিপর্যয়। গত শুক্রবার সন্ধ্যায় যখন প্রশান্তর সঙ্গে দেখা করে মেসে ফিরছিল মিথিলা, হায়দারপাড়া বাজারের সামনের ফুটপাতে একজন মধ্যবয়স্ক লোক হঠাৎ ওর সামনে এসে দাঁড়ালো। লোকটাকে কোথায় যেন সে দেখেছে। একটা আবছা স্মৃতি মনে পড়ছে তার। লোকটাও ওকে অবাক চোখে দেখছিল। একসময় কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞেস করল, তুমি মিথিলা? মিথিলা ঘাড় নাড়ল। হ্যাঁ, আপনি? আমায় চিনতে পারছ না? থমকে থমকে বেরোচ্ছে লোকটার কণ্ঠস্বর, যেন বহু কষ্টে কথাগুলো বলছে সে। মিথিলা ঘাড় নাড়ল। না, কোথায় যেন দেখেছি আপনাকে, কিন্তু মনে করতে পারছি না। বাড়িতে আমার কোনো ছবি রাখেনি না তোমার মা? এইবার চমকে উঠল মিথিলা। ধড়াস করে কেঁপে উঠল ওর হৃদয়। বহু যুগ ধরে জমে থাকা একটা চাপা অনুভূতি দলা পাকিয়ে উঠে এলো মিথিলার কণ্ঠ বেয়ে। বাবা! করুণ এক টুকরো হাসি দেখা দিল লোকটার চেহারায়। মিথিলা নির্বাক। মনে মনে এমন একটা দিনের স্বপ্ন সে বহুবার দেখেছে। এমনকি সে ভেবেও রেখেছিল দেখা হলে বাবাকে কি কি বলবে, কোন কোন পয়েন্ট ধরে সে তাকে শোকজ করবে। এই একটু আগেও এই সব পয়েন্টগুলো মনে ছিল মিথিলার। এখন আর নেই।
তার মনের সমস্ত চিন্তা কয়েক মুহূর্তের জন্য যেন কোথায় হারিয়ে গেছে। অনেক চেষ্টা করেও আর কিছু ভাবতে পারছে না মিথিলা। ধীমান, মিথিলার বাবা, ব্যাপারটা বুঝতে পেরে মিথিলার হাতটা ধরল। তারপর ওকে বলল, এসো আমার সঙ্গে। মিথিলা জিজ্ঞেসও করতে পারল না কোথায়। অবশ্য জিজ্ঞেস করবেই বা কি করে? বাবা যখন সন্তানের হাত ধরে কোথাও নিয়ে যেতে চায়, সন্তান কি আর জিজ্ঞেস করতে পারে, আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছ? একটা টোটো ডেকে তাতে উঠে বসলো বাপ বেটি। মিথিলা তখনও নির্বাক, যদিও সে বুঝতে পারছে ক্রমশ তার বুকের মধ্যে কথারা জমা হচ্ছে, কিন্তু হাজার চেষ্টা করেও কথাগুলোকে বের করতে পারছে না মিথিলা। ভবানী সিনেমা পেরিয়ে একটা বহুতল অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে টোটো থামল। এই ফ্ল্যাট বাড়িটা যেতে আসতে বহুবার দেখেছে মিথিলা। আজ বিকেলেও যখন প্রশান্তর সঙ্গে হাঁটছিল, তখনও এই বাড়ির সামনে দিয়ে একবার গেছে ওরা। যেমন হাত ধরে মিথিলাকে টোটোতে তুলেছিল ধীমান, তেমনি হাত ধরেই মেয়েকে নামালো। তারপর ওকে নিয়ে মেন গেট পেরিয়ে লিফটের দিকে এগিয়ে গেল। বহুতলটা বেশ বড়, 6 তলা উঁচু। এক এক তলায় গোটা 8-10টা ফ্ল্যাট তো হবেই। 3 তলায় গিয়ে লিফট থামল। ধীমান মিথিলাকে বলল, এসো। এইবার কথা বলল মিথিলা। কোথায়? ধীমান বলল, কেন, তোমার বাড়িতে, তোমার বাবার বাড়িতে। মিথিলার মনে কিসের একটা দ্বন্দ্ব যেন দোলা দিয়ে গেল। আমার বাড়ি? আমার বাবার বাড়ি? মাথা নিচু করে মিথিলা বলল, আমি তো মাকে বলে আসিনি। ধীমান মৃদু হেসে বলল, বাবার কাছে এসেছো, তার জন্য মাকে বলতে হবে কেন? মিথিলা হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগে সামনের ফ্ল্যাটটার দরজা খুলে ধীমান মিথিলার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ফ্ল্যাটটা বেশ ছিমছাম, 2 BHK। মিথিলা এখন বসে আছে ড্রয়িং রুমের সোফায়। ওপাশের দেওয়ালে একটা মাঝারি শোকেস, তার পাশে জানলার দিক করে একটা ফুলদানি, এদিকের দেওয়ালে একটা টিভির নিচে একটা ছোট্ট বুকশেলফ। চুপচাপ সোফায় বসে ঠোঁট কামড়াচ্ছিল মিথিলা। তার আগে আর মাঝে মাঝে আঙুল মটকাচ্ছিল। ধীমান গেছে কিচেনে মিথিলার জন্য কোল্ড ড্রিঙ্ক আনতে। যাওয়ার আগে যদিও ধীমান বলে গেছে, এরকম জড়সড় হয়ে বসে দেখো না, এ বাড়ি তোমার। মিথিলার মন সে কথা বিশ্বাস করতে পারেনি, কিন্তু বেরিয়ে যাওয়ার সাহস পায়নি। ওর যেমন অনেক কিছু জিজ্ঞেস করার আছে বাবাকে, তেমনি বাবারও হয়তো অনেক কিছু বলার আছে মিথিলাকে। সেই কোন ছোটবেলায় বাবার মুখটা শেষবারের মতো দেখেছিল মিথিলা। তখন বাবার চুলে পাক ধরেনি, গালের চামড়া ছিল সতেজ, চোখ দুটো উজ্জ্বল। প্রায় 1 দশক পর বাবাকে দেখে কিছুতেই সেই স্মৃতির পাতায় জেগে থাকা চেহারার সঙ্গে আজকের চেহারাটা মেলাতে পারছে না মিথিলা। এখন বাবার অর্ধেকের মতো চুল পেকে গেছে, চেহারায় বলিরেখার ছাপ স্পষ্ট, দৃষ্টি ঘোলাটে। মায়ের চেহারার এই পরিবর্তনটা মিথিলা বুঝতে পারেনি কখনো। মাও বৃদ্ধ হয়েছে, কিন্তু সেটা ওর চোখের সামনে। অনেক সময় চোখের সামনে ঘটতে থাকা মৃদুমন্দ বদল মানুষ ধরতে পারে না, কিন্তু যদি হঠাৎ করে এক যুগের বদলে যাওয়া মানুষ চোখের সামনে এসে দাঁড়ায়, তখন মাঝের ওই দীর্ঘ সময়ের ছোট ছোট পরিবর্তনগুলো বেশ স্পষ্ট দেখতে পাওয়া যায়। বাবার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আরও একটা জিনিস খেয়াল করেছে মিথিলা, বাবাকে নিয়ে তার আগ্রহ প্রচুর আছে, কিন্তু এই যে একটা টান, যে টানটা মায়ের প্রতি সারাক্ষণ অনুভব করে মিথিলা, সেই টান বাবার প্রতি
ও অনুভব করতে পারছেই না। বাবা যেন দূরের কোনো এক নক্ষত্র, মিথিলার নিজস্ব ছোট্ট আকাশের চাঁদ কিংবা সূর্য নয়। মেয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে ধীমান জিজ্ঞেস করল, কি ভাবছো? হ্যাঁ? বাবার কথায় চমক ভাঙল মিথিলার। ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, না কিছু না। তুমি এতদিন কোথায় ছিলে? মৃদু হাসল ধীমান। শেষ যখন মেয়েকে সে দেখেছে তখনও মেয়ের দুধ দাঁত সবগুলো পড়েনি। বয়কাট চুল ছিল মেয়ের, গুটি গুটি পায়ে স্কুল থেকে ফিরে ঝাঁপিয়ে পড়তো ওর কোলে। আর এখন কলেজে পড়ছে মেয়ে, লম্বা চুলের গোছা কোমর ছাড়িয়ে গেছে। ধীমান বলল, ছিলাম অনেক জায়গায়, মাস দুয়েক হলো শিলিগুড়ি ফিরে এসেছি। মিথিলার মন জিজ্ঞেস করতে চাইছিল, সেই নারী কই, যার জন্য তুমি মাকে ধোঁকা দিয়েছিলে? নাকি ওই সংসারও ভেঙে গেছে? কিন্তু বাবাকে তো আর এসব প্রশ্ন করা যায় না। ধীমান যদিও বুঝতে পেরেছে মেয়ের মনের অবস্থা, সে জিজ্ঞেস করল, মা কেমন আছে? মিথিলা ঘাড় নাড়ল। ভালো। ভাই? ভালো আছে। কোন ক্লাসে পড়ে ও এখন? 11-এ। বাহ, অনেক বড় হয়ে গেছে তো। তুমি এখানে কোথায় থাকো? মিথিলা মনে মনে ঠিক করে নিয়েছিল বাবাকে নিজের ঠিকানা দেবে না, অন্য কোনো জায়গার কথা বলবে। সেই মতো পোস্ট অফিসের দিকে একটা মেসের কথা বলল মিথিলা। তমালিকা প্রথম দিকে ওই মেসে থাকত। কিছু খেয়েছ সন্ধ্যায়? রাতে আর মেসে ফিরে কাজ নেই, এখানেই থাকো আমার সঙ্গে। বাবার প্রস্তাবটা শুনে বেশ একটু দ্বন্দ্বে পড়ে গেল মিথিলা। বাবাকে না বলা যায় না, আবার মায়ের কাছে না বলে সে থাকতেও পারবে না। বাবার কথার কি উত্তর দেবে তাই ভেবে পেল না সে। এমন সময় ধীমানের ফোন বেজে উঠল। ফোনটা সোফার পাশে টেবিলেই রাখা ছিল। স্বাভাবিক কৌতূহলবশতই মিথিলার চোখ গেল সেদিকে। ফোনের স্ক্রিনে যে নামটা লেখা, সে নামটা মিথিলার চেনা। অনেকবার শুনেছে দিদিমার মুখে, দু একবার মায়ের মুখেও শুনেছে কথা প্রসঙ্গে। বৈশালী, বাবার প্রেমিকা, যার জন্য মাকে ছেড়ে গেছিল বাবা। ধীমান সহজ হাতে ফোনটা রিসিভ করে পাশের ঘরে চলে গেল। কান খাড়া করল মিথিলা। নিষিদ্ধতার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। তাছাড়া কলটা আসার পর থেকেই মিথিলার কেমন গা গোলাচ্ছে। হঠাৎ করেই ওর বাবার উপর ঘেন্না হচ্ছে। নিজেই নিজেকে বলল মিথিলা, এই লোকটার জন্যই আজও মায়ের মুখ অনুজ্জ্বল প্রদীপের মতো মলিন হয়ে থাকে। স্কুলে বহুবার ওকে অপমানিত হতে হয়েছে। এত বছর কোনো খবর না নিয়ে সেই লোক আজ এসে দাঁড়িয়েছে বাবার পরিচয়। মিথিলা শুনল বাবা বলছে, না, কোনো সমস্যা হচ্ছে না এখানে। বাবার পরের কথাটা শুনে ও পাশের প্রশ্নটাও আন্দাজ করতে পারল মিথিলা। প্রশ্ন এসেছে, কি করছো এখন? আগের উত্তরটা দেওয়ার সময় যতটা চওড়া গলায় বলেছিল বাবা, এবার গলাটা একটু চেপে নিল। তবু কথাগুলো আবছা কানে এলো মিথিলা। বাবা বলল, কিছু না, টিভি দেখছিলাম, একা একা কি করব। খোকা কোথায়, কি করছে ও এখন? বাবার মুখে ওই চরম মিথ্যেটা শুনে আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকতে ইচ্ছে করল না মিথিলার। একবার ওর ইচ্ছে হলো বাবার কান থেকে ফোনটা কেড়ে নিয়ে ও পাশের মানুষটিকে চিৎকার করে নিজের অস্তিত্বের কথা জানিয়ে যায়। শেষ পর্যন্ত যদিও সেই ইচ্ছে চাপা দিয়ে দ্রুত পায়ে ঘর ছেড়ে লিফটে উঠল মিথিলা। বাবা এখনো পাশের ঘরে কথা বলছে। বিন্দুমাত্র টের পায়নি মিথিলা বেরিয়ে এসেছে।
লিফট নিচে নামার পর মিথিলার খেয়াল হলো ওর খুব কান্না পাচ্ছে। এমন কান্না ওর আগে কোনোদিন পায়নি, হয়তো ভবিষ্যতে কোনোদিন পাবেও না। প্রায় টলতে টলতে রাস্তায় নামলো মিথিলা। একটা ফাঁকা টোটো থামিয়ে কোনো মতে মেসের ঠিকানাটা বলে নেতিয়ে পড়ল টোটোর সিটে। ওর জীবনেও যে এমন জটিল সমীকরণ এসে দাঁড়াবে কোনোদিন ভাবতেও পারেনি সে। এত বছর বাবা ছিল না, সে যন্ত্রণা তাও সহ্য করা যেত। আজ হঠাৎ বাবার সঙ্গে দেখা হয়ে গেল, সেটাও ভালো মন্দ মিশিয়ে একটা মিশ্র অনুভূতির ব্যাপার ছিল। কিন্তু কিন্তু বাবার ওই মিথ্যে বলাটা, তাও নিজের সন্তানকে নিয়ে। এই একটা মিথ্যে মিথিলাকে ছাই চাপা আগুনের মতো ধিক ধিক করে জ্বালাচ্ছিল। মেসের রাস্তাটাকেও আজ বড্ড দীর্ঘ মনে হচ্ছে, কিছুতেই ফুরোচ্ছে না। আচমকা একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো মিথিলার। বাবা ওকে ফলো করছে না তো আবার? দ্রুত একবার ঘাড় ঘুরিয়ে পিছনের রাস্তাটা দেখে নিল মিথিলা। সন্ধ্যের ব্যস্ত রাস্তা, তার উপর এটাই শহরের মেন রোড। সঙ্গত কারণেই এই রাস্তায় একটু বেশি ভিড়। বেশ ভালো করে পিছনের প্রত্যেকটা গাড়িকে দেখল মিথিলা। না, বাবা কোথাও নেই। 5 মিনিট পর টোটো এসে থামল মিথিলার মেসের সামনে। একটা 20 টাকার নোট টোটোওয়ালাকে ধরিয়ে দিয়ে চেঞ্জের অপেক্ষা না করেই এক ছুটে মেসের ভেতর ঢুকে গেল মিথিলা। ঘরে নীলিমা আর তমালিকা শুয়ে শুয়ে গল্প করছিল। একরকম ঝড়ের বেগে ঘরে ঢুকে তমালিকাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করল মিথিলা। বহু কষ্টে এতক্ষণ সে নিজেকে আটকে রেখেছিল। নীলিমা তমালিকা দুজনেই নড়ে চড়ে বসল মিথিলার এমন কান্না দেখে। তমা জিজ্ঞেস করল, কি হয়েছে মিথি? এই, কেউ কিছু বলেছে? এই মিথি, কি আরে আরে কি হয়েছে? মিথিলা কোনো উত্তর দিল না। কান্নার বেগ বাড়তে রইল উত্তরোত্তর। বেশ কিছুক্ষণ পর যখন মিথিলার কান্না ধীরে ধীরে কমে এলো, তখন তমা আবার জিজ্ঞেস করল, কি হয়েছে মিথি, এবার বল। মিথিলা কান্না জড়ানো গলায় বলল, বাবা বাবার সঙ্গে দেখা হলো। মিথিলার কথা শুনে চমকে উঠল ওরা দুজন। তমালিকা ওর কলেজের বন্ধু। মিথিলার বাড়ি সম্পর্কে খুব একটা কিছু জানে না, কিন্তু নীলিমা ওর স্কুল জীবনের বন্ধু। পাশাপাশি পাড়ায় বাড়ি। মিথিলার বাড়ির ঠিকুজি কুষ্টি নীলিমার জানা। মিথিলার পিঠে হাত রেখে ওকে সান্ত্বনা দিতে দিতে নীলিমা বলল, কোথায় দেখা হলো? মিথিলা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি প্রশান্তর সঙ্গে দেখা করে ফিরছিলাম, তখন বাজারের সামনে দেখা হলো। আমি প্রথমে চিনতে পারিনি, বাবাই আমার চিনতে পেরে কথা বলল। এতদূর বলে আবার কান্না জড়িয়ে এলো মিথিলার। হঠাৎ তার মনে পড়ছে মায়ের কথা। মা যখন শুনবে বাবা শিলিগুড়ি এসেছে, ওর সঙ্গে দেখা হয়েছে, না জানি মায়ের মনের অবস্থা কেমন হবে। আর ভাই, ওই বা কি ভাববে সব শুনে? তমা জিজ্ঞেস করল, তারপর কি বললেন উনি? মেসে ডিনারের ঘন্টা বেজে উঠেছে। মাস দুয়েক হলো ঘন্টা সিস্টেম চালু করেছেন অঞ্জনাদি।
ওরা তিন বন্ধু যার যার নিজস্ব দুঃখ যন্ত্রণা আবার মনের গভীরতম কোণে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। আরও একটা মাস কেটে যায়। একদিন মিথিলার মনে পড়ে অনেকদিন বাড়ি যাওয়া হয়নি। সেই যে সুতপার বিয়েতে গিয়েছিল ওটাই শেষ যাওয়া। ফাইনাল ইয়ারের শুরুতেই যে একটা বিরক্তিকর পড়ার চাপ আসবে সেটা ওরা কেউই বুঝতে পারেনি। সেই চাপ সামলে আর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। তার উপর সপ্তাহান্তে প্রশান্ত আসে, যদিও ইদানিং প্রশান্ত কেমন কেমন অদ্ভুত ব্যবহার করছে। ও যে অন্য কারণে বেশ খানিকটা ডিস্টার্ব হয়ে আছে সেটা বুঝতে পারছে মিথিলা, কিন্তু হাজার জিজ্ঞেস করার পরেও প্রশান্ত কিছুই খুলে বলছে না। এই তো গত সপ্তাহেও ওরা পুরনো লাইব্রেরির পাশের গলিতে চুমু খাচ্ছিল। হঠাৎ করেই মাঝপথে চুমু থামিয়ে দিল প্রশান্ত। মিথিলা জিজ্ঞেস করল, কি হলো, থেমে গেলে যে? প্রশান্ত অচেনা উদাস কণ্ঠে বলল, কিছু না, এমনি একটু গা গোলাচ্ছে। এমা, আগে বলবে তো, শরীর খারাপ? না, শরীর খারাপ না, জানি না, কেমন একটা করছিল তখন। এখন ঠিক আছে, আমি ঠিক আছে। মিথিলার মনে হলো প্রশান্ত কিছু একটা লুকোচ্ছে, পুরো সত্যিটা বলছে না বা বলতে পারছে না। মিথিলা খেয়াল করে দেখেছে ওর একটু বেশি কাছাকাছি ঘেঁষলে মাঝে মধ্যে প্রশান্ত জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নিতে চায়, আবার মাঝে মাঝে এমন উন্মাদের মতো আষ্ঠে পৃষ্ঠে ধরে যেন মিথিলা ওর প্রেমিকা নয়, বরং কেনা গোলাম। মিথিলা প্রায়ই ভাবে প্রশান্তর সঙ্গে কথা বলবে এই ব্যাপারে, কিন্তু হয়ে ওঠে না। প্রশান্ত ওর চেয়ে বয়সে বড়। মিথিলা ভাবে মনে মনে ওর অভিজ্ঞতাও আছে নির্ঘাত। ছেলে মানুষ, একা একা বাইরে থাকে, আগে প্রেমিকা ছিল, অবশ্যই অভিজ্ঞতা আছে। হয়তো এইভাবে শরীরের খেলা শুরু হয়। দুমদাম প্রশান্তর অত্যাচার যে মিথিলার খুব একটা খারাপ লাগে তেমনটা নয়। তখন মনের গভীরে যে উত্তেজনা কাজ করে তাতে এসব তুচ্ছ বলে মনে হয় ওর কাছে। প্রশান্তকে ছেড়ে সপ্তাহান্তে কিছুতেই বাড়ি যেতে মন চায় না মিথিলার, কিন্তু আজ যেতেই হবে বাড়ি। বাবার সঙ্গে ওর প্রথম দেখা হয়েছিল সে প্রায় মাস খানেক আগে। তখন ও মাকে কিছু জানায়নি, চেপে গেছিল পুরোটাই। ভেবেছিল মাকে জানালে মা শুধু শুধু কষ্ট পাবে। বাবার সঙ্গে দেখা হওয়াটাকে একটা দুঃস্বপ্ন ভেবেই মন থেকে মুছে দিতে চেয়েছিল পুরোপুরি। হয়তো সেটা করেও ফেলত মিথিলা, কিন্তু তার আগেই আবার দেখা হয়ে গেল। কলেজের এক বান্ধবীর বাড়ি থেকে জন্মদিনের নেমন্তন্ন খেয়ে ফিরছিল মিথিলা। সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ, 8টার মতো বাজে। ওর টোটো খেলাঘর মোড় পেরিয়ে থেমেছে প্যাসেঞ্জার তোলার জন্য। নতুন যে প্যাসেঞ্জারটা উঠল সেটাই ওর বাবা হবে তা বিন্দুমাত্র আন্দাজও করেনি মিথিলা। ধীমান গাড়িতে উঠে মিথিলাকে দেখে একটু অবাক হয়ে হেসে জিজ্ঞেস করল, এগিয়ে তুমি এদিকে? মিথিলা ততক্ষণে আবার জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেদিন একরকম পালিয়েই এসেছিল মিথিলা। মনে মনে চেয়েছিল আর যেন কখনো দেখা না হয়, কিন্তু আজ এমনভাবে দেখা হলো এখান থেকে পালিয়ে যাওয়ার পথটাও নেই। বাবা যদি চায় তো আজই গিয়ে ওর মেসটা দেখে আসতে পারবে। মিথিলা বলল, এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। এখন মেসে ফিরছো? হ্যাঁ। আচ্ছা চলো, তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি। না, তুমি যাবে না। কেন? তুমি যাবে না, আমি চাই না। আমি মাকে খুব ভালোবাসি বাবা, তুমি এভাবে এসে সবকিছু নষ্ট করে দিও না। কথাটা শেষ করে বেশ একটু অবাকই হলো মিথিলা। সে নিজেও জানে না হঠাৎ করে সেই কথাটা কেনই বলল।
সে মাকে কতটা ভালোবাসে বা না বাসে সেটা বাবাকে জানানোর কোনো কারণ ছিল না। অবশ্য কথাটায় কাজ হলো। ধীমান আর কিছু বলল না সারা রাস্তা। চুপচাপ নিজের ফ্ল্যাটের সামনে নেমে গেল, দুজনের ভাড়া মিটিয়ে। সাবধানে যেও, মিথিলার দিকে তাকিয়ে কথাটা বলে ভিতরে চলে গেল ধীমান। মিথিলা আর কিছুই বলল না। সে হয়তো ওই শেষের কথাগুলোই বাবাকে বলতে চাইছিল এতদিন ধরে। প্রথম দিন বলতে পারেনি, আজ অবশেষে মনের গভীরে ঘাঁটি গেড়ে থাকা অকপট স্বীকারোক্তিটা বেরিয়ে এসেছে। নিজেকে বেশ ফুরফুরে লাগছে। এবার একদিন বাড়ি যাবে মিথিলা। মাকে ওর অনেক কিছু বলার আছে। এতগুলো মাসে অনেক কিছু এদিক সেদিক হয়ে গেলেও মিথিলার স্বপ্ন দেখাটা কিন্তু একেবারেই থেমে যায়নি। যেদিন তার ইচ্ছে হয়েছে ওই মালাটা পরে সে স্বপ্ন দেখেছে। স্বপ্নের চন্দ্রাবতী ইতিমধ্যে 15 বছরে পা রেখেছে। বাবা দ্বিজ বংশীদাসের রামায়ণ পড়া শেষ হয়েছে। এখন তিনি মহাভারত পড়ে শোনাচ্ছেন মেয়েকে। বাবার সাহায্য ছাড়া চন্দ্রাবতী নিজেও এখন অনেক পুঁথি পড়তে পারে। পাঠশালায় সংস্কৃত শেখাও শেষ হয়েছে। জয়ানন্দের সঙ্গে প্রেমটাও ফুলেশ্বরী নদীর মতো মৃদুমন্দ ছন্দে এগিয়ে চলেছে পরিণয়ের দিকে। মোদ্দা কথা, বেশ আনন্দেই আছে চন্দ্রাবতী। যতদূর চোখ যায় জীবন আনন্দের বাগান। কোনো শোক, দুঃখ, যন্ত্রণা সে বাগানের আশেপাশে নেই। সেই রাতে মেসে ফিরে ঘুমোনোর আগে মালাটা পড়ল মিথিলা। বাবার সঙ্গে দেখা হওয়ার বিরক্তিটাকে সে ভুলতে চায়। এখন অবশ্য স্বপ্নের মধ্যে চন্দ্রা ডাক শুনে আর আগের মতো চমকে ওঠে না মিথিলা। অভ্যাস হয়ে গেছে ওর। আজও যেমন মা যখন এসে ডাকল, বেশ সহজভাবেই ঘাড় ঘুরিয়ে তাকালো সে। হ্যাঁ মা, বলো। আরে ওঠ এবার, এবার তৈরি হতে হবে তো, ওঠ রে। তৈরি কেন? আরে সকাল সকাল সব ভুলে গেলি? প্রভাও চলে এসেছে চন্দ্রার কাছে। খিলখিল করে হেসে সে বলল, আজকে তোর বিয়ে দিদি, ভুলে গেছিস? বামুন ঠাকুর আসছেন নৌকো নিয়ে। পলকের মধ্যে সব মনে পড়ে গেল চন্দ্রাবতীর। মা বলল, চন্দ্রা, আজ কিন্তু ভাত খেতে পারবি না, উপোস থাকতে হবে। তুই রান্না করা, আমি চিড়ে আর কলা মেখে দিচ্ছি, ওই খা আজকে, কেমন? আর মা। ঘর থেকে বেরিয়ে উঠোনে নামলো চন্দ্রা। শোয়ার ঘর আর রান্নাঘরের মধ্যেকার ছোট্ট রাস্তাটায় দাঁড়িয়ে সে দেখল, বাঁদিকে বাঁদিকে, আরে দ্বার। সকাল থেকেই বাড়িতে হই হই পড়ে গেছে। পাড়ার কাকু জেঠুরা উঠোনে কলা গাছ পুঁতছে, কেউ কেউ উঠোন পরিষ্কার করছে। বংশীদাসের পাঠশালার খোলা ঘরটাকে সাজিয়ে তুলেছে পাড়ার কয়েকটা বউ। ওখানেই বরযাত্রীরা এসে বসবেন। কয়েক ধামা গাঁদা ফুল নিয়ে মালা গাঁথছে ওর নিজের কাকিমা আর পাশের বাড়ির মিনু কাকিমা। কয়েকজন বিয়ের মণ্ডপ সাজাচ্ছে। উঠোনের দক্ষিণে হেঁসেল বসেছে। সেখান থেকে বড় বড় হাঁড়ি কড়াইয়ের ঝনঝনিও ভেসে আসছে কানে। বিয়ের লগ্ন মধ্যরাতে। বিকেল হতে না হতেই চন্দ্রাকে সাজাতে বসলো আশেপাশের বউয়েরা। এই দেখেছিস, ফুল দেখেছিস? এ বাবা, না না। চন্দ্রার কেমন লজ্জা পেতে লাগলো বিয়ের কথা মনে আসতে। মনে পড়তে লাগলো জয়ানন্দের প্রতিটা ছুঁয়ে যাওয়ার দৃশ্য। পাট ভাঙা শাড়ি, হাতে বাহারি চুড়ি, পায়ে আলতা, বেনি করা চুল, সাজ যেন আর ফুরোয় না। চন্দ্রাবতীর যদিও এইসব সাজের দিকে একটুও খেয়াল ছিল না। ওর মাথায় ঘুরছে
কুলুঙ্গির মধ্যে রেখে দেওয়া মালাটার কথা। জয়ানন্দ বলেছিল বিয়ের দিন ওই মালাটা পরতে। ওরা ওকে সাজিয়ে উঠে গেলেই ও গিয়ে নিজের হাতেই মালাটা পরবে। বাড়ির মন্দিরে সন্ধে পুজো শুরু হয়ে গেছে বেশ খানিকক্ষণ। যে কোনো সময় বাজনা বাজিয়ে বরযাত্রীর দল এসে পড়বে। নদী পেরোলেই সন্ধ্যা গ্রাম, জয়ানন্দের মামা বাড়ি। কতই বা আর দূর। প্রভার সঙ্গে নিজের ঘরে বসেছিল চন্দ্রাবতী। তার মন এখন অসীম জগতে অনাবিল চারণ ক্ষেত্রে বাধাহীন চড়ে বেড়াচ্ছে। মুখে সরল হাসি বুঝিয়ে দিচ্ছে প্রাণের আনন্দ। হঠাৎ একটা শোরগোল ভেসে এলো বাইরের উঠোন থেকে। কারা যেন বেশ উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করছে। প্রভা এক ছুটে দৌড়ে বেরিয়ে চলে গেল। তারপর খানিকক্ষণ পরে হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বলল, বড় মা কাঁদছে দিদি। চন্দ্রাবতী জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? প্রভাবতী ঘাড় নাড়ল। জানি না, বাবা জেঠুরা কি যেন বলছে, আমি কাছে যেতে আমায় দূরে সরিয়ে দিল। চন্দ্রাবতীর মনের মধ্যে হঠাৎ একটা অজানা দুর্ঘটনার ঢেউ এক মুহূর্তের জন্য ধাক্কা দিয়ে গেল। একটা খটকা লাগা বিকেলের এক চিলতে দৃশ্য চোখের সামনে ভেসে উঠল তার। এমন ঘটবে তা যদিও সে স্বপ্নেও কোনোদিন ভাবেনি। অবশ্য ও যা ভাবছে তা নাও হতে পারে। কিন্তু সেদিন জয়ানন্দের চোখে যে উত্তাপের ঝিলিক সে দেখেছিল, সে উত্তাপ চন্দ্রা চেনে। অমন উত্তাপ তার দৃষ্টিতেও ফুটে ওঠে যখন সে জয়ানন্দের কথা ভাবে। বিকেল পর্যন্ত যে চন্দ্রাবতীর জীবনে দুঃখের লেশমাত্র ছিল না, এখন সেই চন্দ্রাবতী অথর্বের মতো নিশ্চল হয়ে আছে নিজের ঘরে। ওকে ঘিরে মা কাকিমারা সব সান্ত্বনা দিচ্ছে। চন্দ্রা নীরব। এদের সান্ত্বনা তার কানে ঢুকছে না। সে শুধু ভাবছে, জয়ানন্দ ওকে শেষ পর্যন্ত ঠকাল। এও কি সম্ভব? কিছুক্ষণ আগে বংশীদাস ঘরে ঢুকে সবকিছু জানিয়ে গেছে মেয়েকে। ঘটনাটা এই রকম। জয়ানন্দ বাড়ি ছেড়ে পালিয়েছে আজ বিকেলে। কাজীর মেয়ে আসমানির প্রেমে পড়েছে সে। গত 2 মাস তাদের মধ্যে চিঠি চালাচালি চলছিল। আজ জয়ানন্দ পালিয়ে গেছে আসমানির কাছে। জয়ানন্দের সঙ্গে মেয়ের বিয়ে দিতে কোনো সমস্যা ছিল না কাজীর। শুধু একটাই শর্ত ছিল তার, জয়ানন্দকে ধর্মান্তরিত হতে হবে। তা জয়ানন্দ হয়েওছে। এখন ওর নাম জয়নাল। আজ সন্ধেই বিয়ে করেছে ওরা। সমস্তটা শুনে প্রথমে বেশ কান্না পেয়েছিল চন্দ্রার। কেঁদেও ছিল বাবাকে জড়িয়ে ধরে। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছে। বাবা অবশ্য একবার বলেছে, তুমি যদি চাও মা, তবে এই লগ্নে আমি অন্য কারোর সঙ্গে তোমার বিয়ে দিতে পারি। চন্দ্রাবতী কোনো উত্তর না দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল বাবার দিকে। কবি বংশীদাস ওই তাকানোতেই বুঝে গেছে মেয়ের মনের কথা, তাই সেও আর জোর করেনি। বাকিদেরও বারণ করে দিয়েছে, কেউ যেন চন্দ্রাকে নতুন করে বিয়ের জন্য জোর না করে। দিন কয়েক পর যখন চন্দ্রার পা থেকে ভেঙে যাওয়া বিয়ের আলতা পুরোপুরি উঠে গেছে, তখন বাবার সামনে এসে দাঁড়ালো সে। বাবা, পুঁথি থেকে মুখ তুলে তাকালো দ্বিজ বংশীদাস। বলো মা। চন্দ্রা তখন অকপট গলায় বলল, বাবা, ফুলেশ্বরীর পাড়ে আমার একটা শিব মন্দির বানিয়ে দাও, আমি ওইখানেই থাকব। কেন মা, আমাদের সঙ্গে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে?
না বাবা, আমি একা থাকতে চাই কিছুকাল। সংসারের প্রতি আমার আর কোনো টান নেই। পুজো আর পড়াশোনা নিয়েই থাকব। বাড়িতে যত বেশিক্ষণ থাকব, মায়ের কষ্ট আমায় দেখে আরো বাড়বে। আমি ওইখানেই ভালো থাকবো বাবা। বংশী কি যেন একটু ভাবল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। ধীর পায়ে ঘরের দিকে ফিরে চলল চন্দ্রা। পড়া বাদ দিয়ে বংশী অপলক তাকিয়ে রইল মেয়ের গমন পথের দিকে। তার মেয়ে আর কিশোরী নেই। কয়েকদিনের ব্যবধানে অনেক বয়স বেড়ে গেছে মেয়ের। বংশী দুঃখ পেলেও নিদারুণ যন্ত্রণা তার হল না। সে কবি, মানুষের মনের গহীন আকাঙ্ক্ষা বোঝে। তার মেয়ের মনের মধ্যে কি চলছে সেটাও আন্দাজ করতে পারল বংশীদাস। মনে মনে ভাবল, একটা অদ্ভুত বিষণ্ণতা নিয়ে সকালে ঘুম ভাঙল মিথিলার। নিজের জীবনের সমস্যা ভুলতে সে স্বপ্ন দেখছিল। উল্টে চন্দ্রাবতীর জীবনের আচমকা নেমে আসা বিপর্যয়ের কথা চেপে বসে পড়ল ওর মনে। কোথায় সে ভেবেছিল সকালে উঠে বাড়ির বাস ধরবে, এখন আর তার ইচ্ছে হলো না। মনটা কেমন উদাস হয়ে পড়ল। প্রশান্তর কথা মনে পড়তে লাগলো বারবার। আজ বৃহস্পতিবার। প্রশান্ত এখন আলিপুরদুয়ারে। মিথিলা বাড়ি যাচ্ছে, তাই এই সপ্তাহেও ফিরবে না। মাসির দোকানে চা খেতে এসে একটা কল করল প্রশান্তকে। প্রথমবার ফোন বেজে কেটে গেল। দ্বিতীয়বার কলটা ধরল প্রশান্ত। ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো, হ্যাঁ মিথি বলো। মিথিলা বলল, আজ একবার শিলিগুড়ি আসবে? আজকে কেন? তুমি তো আজ বাড়ি যাচ্ছ। বিকেলে যাব, এসো না প্লিজ। প্রশান্ত হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আসছি। মিথিলা বলল, স্টেশনে নামার আগে জানিও, শালুগাড়া যাব। ওই যেখানে তমালিকাদের সঙ্গে গিয়েছিলাম, বেশ নিরিবিলি জায়গা, আরামসে কথা বলা যাবে। প্রশান্ত আচ্ছা বলে ফোন রেখে দিল। মনটা আবার ফুরফুরে হতে শুরু করেছে মিথিলার। প্রশান্ত এলে যে অবশিষ্ট যন্ত্রণা এখনো কুরে খাচ্ছে, সেটুকু যে আর রইবে না তা মিথিলা জানে। প্রিয় মানুষের হাসি পৃথিবীর গভীরতম অসুখও সারিয়ে দিতে পারে, এ কথা মিথিলা বোঝে এখন। মাসির দোকানে এসে এক কাপ চা নিয়ে একটা সিগারেট জ্বালালো মিথিলা। ইদানিং মাঝে মধ্যে সে একটা দুটো সিগারেট খায়। প্রশান্তর থেকেই এই বদ অভ্যেসটা ওর হয়েছে। এমন সময় অশ্রুতও এলো দোকানে। ইদানিং ওকে আর তেমন দেখা যায় না, না কলেজে না আড্ডায়। দিনকে দিন ছেলেটা যেন হারিয়ে যাচ্ছে। একটা চেয়ারে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অশ্রুত মিথিলাকে বলল, ভাই, আমি আর শিলিগুড়িতে থাকবো না। চমকে উঠল মিথিলা। থাকবি না মানে? কোথায় যাবি? জানি না, ভাবছি অনার্স শেষ হলে অন্য কোথাও চলে যাব। বোলপুরে আমার এক দিদি আছে, বিশ্বভারতীতে মাস্টার্স করছে। আমি ভাবছি ওখানেই চলে যাব। এখানে আমার আর মন বসছে না। বাড়িতে জানে? বাড়িতে এখনো বলিনি, বলবো। আগে ফাইনাল ইয়ারটা হোক। তুই কি করবি? উত্তরবঙ্গেই মাস্টার্স করবি নাকি অন্য কোথাও যাবি? মিথিলা একটু ভাবল। প্রশান্তর কথাটা এখনো ওদের পুরোপুরি জানানো হয়নি, আজ জানানো যেতে পারে। সে বলল, আমি এখানেই থাকবো। প্রশান্ত আছে। নীলিমা আর চন্দনের তো দেখলাম, দূরে যাওয়ার কথা আসতেই সম্পর্কটা ভেঙে গেল। ছেলেটার সঙ্গে তুই প্রেম করছিস? মৃদু হাসল মিথিলা। হ্যাঁ। অশ্রুত হেসে বলল, বাহ, তাহলে থাক।
যাস না, প্রেম ছেড়ে যাওয়া উচিত না। এই তা একদিন দেখা করা আমাদের সঙ্গে। হ্যাঁ করাবো, বাড়ি থেকে আসি এইবার, তারপর। বাড়ি তো যাচ্ছিস, তোর বাবার ব্যাপারে কি বলবি মাসিমাকে? মিথিলা সিগারেটে শেষ টানটা দিয়ে সেটাকে সামনের বাগানে ছুঁড়ে ফেলে বলল, হ্যাঁ বলবো, মাকে বলতেই আমি বাড়ি যাচ্ছি। বেশ, তো আর দেখা হয়েছিল নাকি? হ্যাঁ কালকেই হলো। স্মৃতির বাড়ি থেকে যখন ফিরছিলাম তখন একই টোটোতে ফিরছিলাম। কাল আমি বলে দিয়েছি আর যেন আমার সঙ্গে দেখা না করে। উনি কি বললেন? কিছু বলেন, কি আর বলবে, এতগুলো বছরে একবার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি বাবা। এখন এসে যতই ভালো কথা বলুক, আমি তো দেখেছি মা কিভাবে আমাদের নিয়ে স্ট্রাগল করেছে। আমি আর কোনোদিন বাবাকে ক্ষমা করতে পারবো না। এতক্ষণে ঘুম ভেঙে তমালিকাও এসেছে মাসির দোকানে। ওর পিছু পিছু নীলিমাও এলো। এই তো কয়েক মাস আগেও ওরা 5 জন ছিল, এখন 4 জন। আর কয়েক মাস বাদে অশ্রুত চলে যাবে বোলপুর। বাকিরাও হয়তো এখানে ওখানে ছড়িয়ে যাবে। কালে ভদ্রে দেখা হবে ওদের। এক সময় হয়তো আর সেটাও হবে না, তখন কেবল স্মৃতিটুকুই রইবে। এই মেসের স্মৃতি, ওদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর স্মৃতি। হঠাৎ নীলিমা বলল, খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে ভাই, যাবি? মিথিলা বলল, আমরা 4 জন, না 5 জন। সুতোপাকে একটা কল করে দেখবি ও কবে ফিরবে, তখন না হয় যাব। এই শ্রুত, এই একটা কল কর না। অশ্রুত হাসল। সুতোপা আর এদিকে আসবে না। তোকে বলেছে? আমি জানি। আসলে ব্যাপারটা কি জানিস তো? আমি বুঝি, তোরা এখনো ঠিক বুঝতে পারিস না। সুতপা আমার প্রেমিকা ছিল, শুধু বন্ধু নয়। আচ্ছা তুই ভাবতো তমালিকা, তোর ধর কোথাও বিয়ে হয়ে গেল, তারপর তুই চন্দনের সঙ্গে ঘোরার জন্য হায়দ্রাবাদ যেতে পারবি? তাও তো তোর আর চন্দনের প্রেম সবে শুরু হয়েছিল। যা কিছু তোরা সদ্য আবিষ্কার করছিলি, আমরা সেই খেলা মাসের পর মাস খেলেছি। অতটা সোজা নয়। আমি তোদের দোষ দিই না, ইনফ্যাক্ট আমি তোদের খুব ভালোবাসি। তোরাই আমার সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু সুতপাকে আর ডাকিস না এখানে। ও এলে ওকে না ছুঁয়ে আমি থাকতে পারবো না। আর ওকে ছুঁয়ে দিলে আবার সব উল্টে পাল্টে যাবে রে, সেটা ঠিক না। যদি ঘুরতে যেতে হয় চল আমরা 4 জনে যাই, নইলে থাক। সকালের খাওয়া সেরে ওরা 3 জন কলেজে বেরিয়ে গেল। কেবল মিথিলা রয়ে গেল মেসে। ওদেরকে যদিও মিথিলা বলেনি ও প্রশান্তর সঙ্গে দেখা করে তারপর বাড়ি ফিরবে। ওরা জানে দুপুরে খেয়ে দিয়ে বাড়ির বাস ধরবে মিথিলা। স্নান করে রেডি হয়ে খেতে গেল মিথিলা। যে কোনো সময়ই প্রশান্তর কল আসবে। ট্রেনটা মিনিট 20 লেট চলছে, নয়তো এতক্ষণে প্রশান্ত চলে আসতো শিলিগুড়ি। 12:10 দিকে মেস থেকে বেরোলো মিথিলা। একেবারে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েই বেরিয়েছিল সে। বাড়ি যাওয়ার সময় সাধারণত এক্সট্রা কোনো ব্যাগ মিথিলা নেয় না, একটা ছোট্ট পিঠ ব্যাগ নিয়েই বেরিয়ে যায়। আজকেও তাই। মেস থেকে বেরিয়ে মাসির দোকানে 1 কাপ চা খেয়ে বাস স্ট্যান্ডের দিকে চলল মিথিলা। বাস স্ট্যান্ডে যেতেই কল এলো প্রশান্তর। মিথিলা বলল, বাস স্ট্যান্ডে চলে এসো, আমি ওখানেই দাঁড়িয়ে। আচ্ছা। প্রশান্ত এলো 20 মিনিট পর। মিথিলা জিজ্ঞেস করল, কিছু খেয়েছো সকাল থেকে? সলজ্জ হেসে ঘাড় নাড়ল প্রশান্ত। খাইনি। চলো কিছু খাবে আগে, তারপর বাসে উঠবো। স্ট্যান্ডের পাশের একটা হোটেল থেকে মাছ ভাত খেলো প্রশান্ত। ওর পাশে বসে মিথিলা বলল, তুমি না খেয়ে আসছো বললে আমিও খেতাম না, একসঙ্গে বসে খাওয়া যেত। প্রশান্ত হাসল। এক গাল খাবে আমার হাতে? মিথিলা বাচ্চাদের মতো ঘাড় নাড়ল। খাবো।
একটা 5-এর বাসে চাপল ওরা। আজ আকাশে ফুরফুরে রোদ্দুর। বর্ষা পেরিয়ে গেছে, মাসখানেক হলো। আর কিছুদিন পরই পুজোর ঢাক বাজবে। বছরের এই সময়টা বড় মনোরম হয়, না খুব বেশি গরম, না হাড় কাঁপানো শীত। তার উপর হাওয়াতে একটা মিষ্টি মধুর ঘ্রাণ ভেসে বেড়ায় সারাক্ষণ। শহরের যান্ত্রিক কোলাহলের ভিতর হয়তো এসব অতটা টের পাওয়া যায় না, কিন্তু শহর ছেড়ে বেরোলেই এক রাশ তাজা বাতাস মুখে ঝাপটা মেরে জানিয়ে যায় এখন শরৎকাল। মনস্ট্রি পেরিয়ে এসে বাস থেকে নামলো ওরা দুজন। এখানে প্রশান্ত আগে আসেনি। মিথিলা ওই একবারই এসেছিল তমালিকাদের সাথে। ঘাট লাগোয়া একটা চায়ের দোকান, সেটা আজ বন্ধ। হয়তো দোকানি বাড়ি গেছে দুপুরের খাবার খেতে। নদীর পাড়ের রাস্তা ধরে বেশ খানিকটা এগিয়ে গেল ওরা দুজন। এদিকটা একেবারে নির্জন, একটা বাড়িঘরও নেই। শেষ বাড়িটা ওরা পেরিয়ে এসেছে মিনিট খানেক আগে। সামনে আরো 0.5 কিলোমিটার মতো গেলে একটা আশ্রম, বাউলদের ঠেক। বুনো ঝোপ আর আম বট জিয়লের জঙ্গলে ঘেরা পায়ে চলা রাস্তা, একেবারে নদীর পাড় ঘেঁষে। এই জঙ্গলের কারণেই এই জায়গায় ভাঙন একেবারে নেই বললেই চলে। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ফাঁকা জায়গা খুঁজে পেল মিথিলা, একেবারে নদী লাগোয়া। প্রশান্তকে নিয়ে সেখানেই বসল সে। প্রথমে কিছুক্ষণ এ কথা সে কথা বলল দুজনে, যেটাকে প্রেমের ভাষায় ভনিতা বলা চলে। এই ভনিতাটুকু পেরিয়ে তারপর আসে ছুঁয়ে যাওয়া। তারপর ঠোঁটের দিকে এগিয়ে যায় ঠোঁট। এ এক চিরন্তন খেলা। সেই কোন অগ্রন্থিত অতীত থেকে এই খেলা খেলে আসছে মানুষ। তবু এক বিন্দু ক্লান্তি নেই, বিরক্তি নেই। প্রতিবারই যেন মনে হয় একেবারে নতুন এই খেলা। কিন্তু আজ খেলাটা জমল না। একটু আগেও আকাশ যেখানে ছিল চূড়ান্ত নির্মল, সাদা সাদা মেঘ ইতস্তত ভেসে বেড়াচ্ছিল আকাশের কোনায় কোনায়, ওরা দুজন এখানে এসে বসার কিছুক্ষণ পরই কোত্থেকে যেন বিশাল একখণ্ড কালো ভয়ঙ্কর মেঘ খেয়ে ফেলল সূর্যটাকে। ঝোড়ো হাওয়ার বেগও বাড়ল দ্রুত। এমন সময় হঠাৎ ফোন বাজল প্রশান্তর। কিন্তু প্রশান্তর পকেট থেকে না, বরং ব্যাগের ভিতর থেকে ফোনের আওয়াজটা এলো। চমকে উঠল মিথিলা। প্রশান্ত খানিক ভেওয়া চাকা খেয়ে গেল। মিথিলা বলল, ফোন বাজছে তো, ধরো। প্রশান্ত বলল, না থাক, ছেড়ে দাও। মিথিলা বলল, তুমি তো ফোন পকেটে রেখেছিলে বাস থেকে নামার সময়, ব্যাগে কখন গেল? ইতিমধ্যে দ্বিতীয়বার কল এলো। এবার মিথিলা নিজেই পাশে রাখা প্রশান্তর ব্যাগ খুলে ভিতর থেকে ফোনটা বের করে আনলো। ব্যাগের অন্ধকার থেকে ফোনের অবয়বটা বাইরের আলোয় আসতেই ধন্ধে পড়ে গেল মিথিলা। এই তো সেই অন্য ফোনটা, যেটা ভেঙে গেছিল প্রশান্তর হাত থেকে পড়ে। অন্তত প্রশান্ত মাস 2 আগে সেটাই বলেছিল মিথিলাকে। তাহলে সেই ফোন আজ সুস্থ অবস্থায় প্রশান্তর কাছে কি করছে? প্রশান্ত আর চোখে একবার তাকালো মিথিলার দিকে। সে দেখল মিথিলার চোখে অজস্র প্রশ্ন উপচে পড়ছে। ইতিমধ্যে যে কল করেছে তার নামটাও দেখে নিয়েছে মিথিলা। জয়ন্তী কল করেছে। ইস, ফোনটাকে সাইলেন্ট করতে ভুলেই গিয়েছিল প্রশান্ত। রাগে বিরক্তিতে ভিতরে ভিতরে কুঁকড়ে যেতে লাগলো প্রশান্ত। দাঁত কিড়মির করে উঠল তার। জয়ন্তীরও বলিহারি পই পই করে বলে দিয়েছিল প্রশান্ত, বাড়ি যাচ্ছি, ফোন করবি না। তাও ফোন করতেই হলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে স্পিকারে দিল মিথিলা।
তার মাথায় তখন গত রাতের স্বপ্নের দৃশ্যগুলোও ঘুরছে। ফোনের ওপাশ থেকে জয়ন্তী বলল, সরি, আমি তোকে কল করতে চাইনি, জানি তুই বাড়িতে আছিস, কিন্তু কি করবো বল, তোকে আমার খুব মনে পড়ছিল। সোজা চোখে প্রশান্তর দিকে তাকালো মিথিলা। তারপর ফোনটা ওর দিকে এগিয়ে দিয়ে চাপা গলায় বলল, লজ্জা, ঘৃণা আর যন্ত্রণায় তখন মিথিলার ভিতরটা ফালা ফালা হয়ে যাচ্ছে। ছি, কি ভেবেছিল সে প্রশান্তকে, আর কি বের হলো প্রশান্তর ভিতর থেকে। পরে কথা বলছি বলে ফোনটা কেটে দিল প্রশান্ত। তারপর সেটাকে অফ করে ব্যাগে রেখে দিল। মিথিলা জিজ্ঞেস করল, কতদিন চলছে? মিথিলার প্রশ্নের কোনো উত্তর দিল না প্রশান্ত। প্রশান্তর মৌনতা আরো বেশি রাগ ধরালো মিথিলার শরীরে। সে বলল, মুখে তো বিশাল বিশাল বাতেলা দিতে, এত তাড়াতাড়ি সব ফুসফাস হয়ে গেল? হ্যাঁ, ছে, এই চরিত্র নিয়ে তুমি আমাকে ছুঁয়েছিলে এতদিন। প্রশান্তর মাথার মধ্যেও ততক্ষণে একটা প্রাচীন ক্রোধ মাথা ছাড়া দিয়েছে, একটা অদ্ভুতুড়ে জটিলতা যা ওকে দীর্ঘকাল ধরে তাড়িয়ে নিয়ে বেড়ায়। সেটাই জেগে উঠছে ক্রমশ। সে বলল, আমি তো ছুতে চাইতাম না, তুমি তো আমাকে জোর করতে। চাইতে না, ঢং করছো এখন তুমি। হঠাৎ চেঁচিয়ে উঠে প্রশান্ত বলল, বেশ করেছি, ছুঁয়েছি। সে তো একটা পুরুষ মানুষ, যে কোনো মেয়েকে যখন খুশি ছুতে পারে, তাই বলে কি তাকে ভালোবাসা যায় নাকি? প্রশান্তর মুখে এমন উন্মাদের মতো কথা শুনে ঘাবড়ে গেল মিথিলা। এসব কি বলছে প্রশান্ত? প্রশান্ত যদিও ততক্ষণে বেপরোয়া হয়ে উঠেছে। সে বলল, আমিও তোমাকে ভালোবেসেছিলাম মিথি, কিন্তু যখন দেখলাম তুমি শুধু শরীর নিয়ে ভাবো, দেখা হলেই চুমু খাবো, আদর করবো, আদর করো, আমি তোমাকে আর ভালোবাসতে পারিনি। বরং তোমাকে আমার ঘেন্না করে। আমি তোমাকে ঘেন্না করি মনে মনে। আর আমি তখন থেকে জয়ন্তীকেই ভালোবাসি। প্রশান্তর এমন অদ্ভুত কথা শুনে কি বলবে মিথিলা বুঝে উঠতে পারছিল না। সে জিজ্ঞেস করল, ও শরীর নিয়ে ভাবে না বুঝি? না 24 ঘন্টা ভাবে না? ও তোমার মতো নয়। এইবার আর নিজেকে ধরে রাখতে পারল না মিথিলা। জীবনে প্রথমবার ওর হাত উঠে গেল। ঠাস করে একটা চড় বসিয়ে দিল প্রশান্তর গালে। আর সঙ্গে সঙ্গে আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। ঝিরঝিরে বৃষ্টি নয়, একেবারে ঝড়। মিথিলা হয়তো বুঝতে পারেনি প্রশান্তও এতক্ষণে উন্মাদ হয়ে গেছে। মিথিলা ওকে চড় মেরে হতভম্বের মতো বসে কাঁদছিল। বৃষ্টির জলে ইতিমধ্যেই দুজনে ভিজে গেছে অনেকটা। এমন সময় রাগে গজরাতে গজরাতে হঠাৎ করে মিথিলাকে ধাক্কা মারল প্রশান্ত। এমন কিছু ঘটবে মিথিলা তা আশাও করেনি। নদীর একেবারে পাড়ে পা ঝুলিয়ে বসেছিল ওরা। বর্ষা শেষের নদী, ফুলে ফেঁপে সে এখন যৌবনাবতী। প্রশান্তর ধাক্কায় অপ্রস্তুত মিথিলা তাল সামলাতে পারল না। মুহূর্তের মধ্যে নড়ে উঠে ছিটকে পড়ল নদীতে। এক ধাক্কায় স্রোতের টানে বেশ অনেকটা ভেতরে চলে গেল মিথিলা। ছোটবেলায় দিন তিনেকের মতো বালুরঘাটের একটা সুইমিং ইনস্টিটিউটে সাঁতার শিখেছিল মিথিলা। তারপর ওর মা বাবার মধ্যে ঝামেলা হয়, আর মায়ের সঙ্গে ও মামা বাড়িতে ফিরে আসে। আর সাঁতার শেখা হয়ে ওঠেনি মিথিলার। আর হয়ে উঠলেও এই ঝোড়ো বৃষ্টির মধ্যে ভরা স্রোতের নদীতে সেই সাঁতার কতটুকুই কাজ দিত তা বলা শক্ত। দেখতে দেখতেই প্রশান্তর চোখের সামনে অনভ্যস্ত হাত পা ছুঁড়তে ছুঁড়তে তলিয়ে গেল মিথিলার দেহ। প্রশান্ত যদিও সাঁতার জানত,
কিন্তু তখন ওর মাথার ভেতর মারণ নৃত্য চলছে। ডুবন্ত মিথিলার দিকে একবার থুতু ছুঁড়ে দিয়ে উঠে পড়ল সে। মিথিলার ব্যাগ, ফোন সবই ছুঁড়ে দিল তোরসার জলে। তারপর ধীর পায়ে ফিরে চলল বাস স্ট্যান্ডের দিকে।